হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসটা হবে তোমাদের শর্ট টাইপ যে কোশ্চেনগুলি আছে ওইগুলির আনসার আমি সব কিছু বলে দেব। এখানে চ্যাপ্টার ওয়াইজ অনেকগুলি কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে পার্ট এ পার্ট বি এর থেকে, কিন্তু আনসারগুলি দেওয়া নেই। তো আমি আনসারগুলি আজকে বলে দেব। তো দেখো, শুরু করছি একদম স্টার্টিং থেকে। প্রথমে কি আছে? অংশীদারি কারবারের হিসাব নিকাশকরণ, যেটা প্রাথমিক ধারণা থেকে কি কি পড়তে হবে। বলেছে একটি অংশীদারি কারবার প্রবর্তন করতে ন্যূনতম অংশীদারের সংখ্যা কত হওয়া প্রয়োজন? কত হতে হবে? 2। তারপর অংশীদারি কারবারে অংশীদারের দায় হলো কি হবে? লিখিত বা মৌখিক চুক্তি। লিখিত। তারপর অংশীদারি লিখিত চুক্তি কি নামে পরিচিত? অংশীদারি চুক্তিনামা। কি নামে পরিচিত? অংশীদারি চুক্তিনামা। অংশীদারি চুক্তিনামা লিখে ফেলো খাতার মধ্যে। নাম্বার 4 কি লিখেছে? অংশীদারি চুক্তিপত্রে অনুপস্থিতিতে অংশীদারের মধ্যে মুনাফা বন্টন কিভাবে হবে? কিভাবে হবে? সমানভাবে। কিভাবে হবে? সমানভাবে। নাম্বার 5 যদি প্রত্যেক মাসের শুরুতে সমপরিমাণ অর্থ যদি প্রত্যেক মাসের শুরুতে হয় তাহলে কত হবে? 6.5। 6.5। দেন কি আছে? অংশীদারি উত্তোলনের উপর সুদ একটি। অংশীদারি উত্তোলনের উপর সুদ একটি কি হবে? ব্যবসার লাভ। আনসারটা কি হবে? ব্যবসার লাভ। নাম্বার 7 কি আছে? পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারের মূলধনের উপর সুদ ক্রেডিট হবে। কি হবে? অংশীদারের মূলধন হিসাবে। আনসারটা হবে অংশীদারের মূলধন হিসাবে। নাম্বার 8 অংশীদারের মূলধনের উপর সুদ গণনা করা হয় প্রারম্ভিক মূলধনের উপর। আনসারটা কি হবে? প্রারম্ভিক মূলধনের উপর। নাম্বার 9 কোনো প্রকার চুক্তির অনুপস্থিতিতে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি বন্টন করা হবে। লাভ বা ক্ষতি বন্টন করা হবে কোনো প্রকার চুক্তির অনুপস্থিতিতে। এটার আনসার হবে সমানভাবে। ঠিক আছে, আনসার কী হবে? সমানভাবে। নেক্সট দেখো কি আছে? অংশীদারের প্রতিষ্ঠানের লাভ এবং ক্ষতি বণ্টিত হয় চুক্তি অনুযায়ী। কি হবে? চুক্তি অনুযায়ী। চুক্তি অনুযায়ী। নাম্বার 10 গেল। 11 একটি সাধারণত অংশীদারি কারবারে সর্বাধিক সদস্য সংখ্যা কতজন হতে পারে? সর্বাধিক সদস্য সংখ্যা কতজন হতে পারে? 50। বাস, এগুলি ছিল প্রাথমিক ধারণার। নেক্সট আলোচনা করব অংশীদারি গ্রহণ। তো দেখো, অংশীদারি গ্রহণ থেকে প্রথম কোশ্চেন, পূর্ণ মূল্যায়ন হিসাব হলো একটি কি হবে? ব্যক্তিক হিসাব। পূর্ণ মূল্যায়ন হিসাব হলো একটি ব্যক্তি হিসাব। নাম্বার 2 পূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে সম্পত্তি মূল্য বৃদ্ধি হলো কি হবে? লাভ। নাম্বার 3 সম্পত্তি দায়ের পূর্ণ মূল্যায়ন যদি লাভ ক্ষতি কোন মূলধন হিসাবে স্থানান্তরিত করা হবে? সেটা হবে কেবলমাত্র পুরনো অংশীদারদের। নাম্বার 4 যদি কোনো অংশীদারের পূর্ণ মুনাফা বন্টনের অনুপাত নতুন মুনাফা বন্টনের অনুপাতের তুলনায় কম হয় তবে এই পার্থক্যকে কি বলা হয়? বলা হয় ত্যাগানুপাত। পার্থক্যকে কি বলা হবে? ত্যাগানুপাত। নাম্বার 5 নতুন অংশীদার গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি বিবৃত সত্য নয়? কি হবে? পূর্ববর্তী বছরের লাভ মাইনাস ক্ষতিপূরণ অংশীদারের মধ্যে বিতরণ করা হয় না। এটা হবে আনসার। দেন 7 নাম্বার, এটা তো ম্যাথ করতে হবে। 8 নাম্বারটা করতে হবে। নাম্বার 9 কি বলেছে? যখন কোনো নতুন অংশীদার তার সুনামের অর্থ নগদ অর্থ হিসেবে আনতে অসমর্থন হয় তখন সেই অর্থকে ডেবিট করা হয়। আনসার কি হবে? নগদ হিসাবে। নাম্বার 10 পূর্ণ মূল্যায়নজনিত লাভ বা ক্ষতি অংশীদারের মূলধন হিসেবে স্থানান্তরিত হয়। কি হবে? পুরনো অনুপাত। পূর্ণ মূল্যায়নজনিত লাভ বা ক্ষতি অংশীদারের মূলধন হিসেবে স্থানান্তরিত হবে কি? পুরনো অনুপাত। এগুলি ছিল অংশীদারের গ্রহণ থেকে। এবার শুরু করব অবসর গ্রহণ ও মৃত্যু। অবসর গ্রহণ ও মৃত্যু, এখান থেকে শুরু করব। অবসর গ্রহণ ও মৃত্যু থেকে। তো দেখো, বিদ্যমান অংশীদার বলতে কি বুঝো? খাতায় লিখে নাও। যেসব অংশীদার ব্যবসায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং মূলধন বিনিয়োগ করে তাদেরকে বিদ্যমান অংশীদার বলা হয়। নেক্সট কি? অবশিষ্ট অংশীদার বলতে কি বুঝো? যখন একজন অংশীদার অবসর গ্রহণ করে বা মারা যায় তখন যে সকল অংশীদার ব্যবসায় থেকে যায় তাদেরকে কি বলা হয়? অবশিষ্ট অংশীদার। নাম্বার 3 লাভ অর্জন অনুপাত যা বর্ণন করার জন্য প্রয়োজন কি? অংশীদারের অবসর বা মৃত্যুর পর অবশিষ্ট যে অংশীদারের মধ্যে লাভ লোকসান থাকে ওইটার জন্য। নাম্বার 4 পূর্ণ মূল্যায়ন হিসাব তৈরি করা হয় কি? কোনো অংশীদারের অবসর বা মৃত্যুর সময় যদি সম্পত্তি দায়ের পূর্ণ মূল্যায়ন করে থাকে বা লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য যে হিসাবটা তৈরি করা হয় সেটাই হলো পূর্ণ মূল্যায়ন হিসাব। নাম্বার 5 অবশিষ্ট অংশীদার বলতে কি বুঝো? যখন একজন অংশীদার অবসর গ্রহণ করে বা মারা যায় তখনই সেই সকল অংশীদারের ব্যবসা থেকে যায়, তাদেরকে অবশিষ্ট বা বিদ্যমান অংশীদার বলা হয়। নাম্বার 6
সম্পত্তি মূল্য বৃদ্ধি পূর্ণমূল্য হিসাবে যেদিকে আসবে, কোন দিকে আসবে, এটা আয় হিসাবে আসবে। সম্পত্তির যে মূল্য বৃদ্ধি পায় সেই পূর্ণমূল্য হিসাবে ক্রেডিট দিকে আয়ের হিসাবে আসবে। কি ক্রেডিট দিকে আয়ের হিসাবে আসবে। তারপর নাম্বার 7 একটা করবে অঙ্ক, নাম্বার 8 করবে। নাম্বার 9 দেখো কি বলেছে। নাম্বার 9 বলেছে যে সম্পত্তি যদি মূল্য বৃদ্ধি হয় তবে ক্রেডিট করা হবে কি সম্পত্তির মূল্য বৃদ্ধি পূর্ণমূল্যের হিসাবে ক্রেডিট করা হবে। এটা 9 নাম্বার। নাম্বার 10 অনথিভুক্ত সম্পত্তিগুলির জন্য প্রয়োজন কি অনথিভুক্ত সম্পত্তিগুলি পূর্ণমূল্যের হিসাবে যখন ক্রিয়েট করা হবে তারপর অংশীদারের মূলধন হিসাবে এটা স্থানান্তর করা হবে, সেটা হলো অনথিভুক্ত সম্পত্তি। এটার জন্য কি করা হবে যে অনথিভুক্ত সম্পত্তিগুলি পূর্ণমূল্যের হিসাবে ক্রিয়েট করা হয় এবং তারপর অংশীদারের মধ্যে একটা মূলধন হিসাব স্থানান্তর করা হয়। এটা ছিল অবসর গ্রহণ থেকে। এখন আমরা পড়ব অংশীদারি প্রতিষ্ঠানে বিলুপ সাধন থেকে। তো দেখো কি আছে, প্রথমে কোশ্চেন বলেছে একজন অংশীদারি বিলুপ সাধন এবং অংশীদারি ফার্মের মধ্যে বিলুপ সাধন দুটি কি হবে, দুটি হবে ভিন্ন জিনিস। নাম্বার 2 আদায়করণ হিসাব তৈরি করা হয় যখন কি হবে বিলুপ সাধনের সময় ফার্মের নিট সম্পত্তি নির্ণয় করার জন্য। নাম্বার 3 আদালত ফার্মের বিলুপ সাধন করতে পারে যখন কি হবে কোনো অংশীদারের বা উন্মাদের কারণে। এটা লিখবে যে কোনো অংশীদারের বা তুলতার বা উন্মাদের কারণে। নাম্বার 4 সচ্ছল অংশীদার অবশ্যই অসচ্ছল অংশীদারের ঘাটতি পূরণ করবে। এটা কি হবে মূলধন অনুপাতে। তারপর দেখো নাম্বার 5 অংশীদারি প্রতিষ্ঠান বিলুপ সাধনের সময় সন্দেহজনক ঋণের সঞ্চিতি স্থানান্তর করা হবে কি হবে আদায়করণ হিসাবে। আনসারটা আদায়করণ হিসাবে। নাম্বার 6 বিলুপ সাধনের সময় যদি কোনো অংশীদার ফার্মের দেনা পরিশোধ করা হয় সেটা হবে আদায়করণ হিসাব। নাম্বার 7 বিলুপ সাধনের সময়ে সুনাম হিসাব স্থানান্তর করা হবে কি হবে অংশীদারদের মূলধন হিসাবে। তারপর বিলুপ সাধনের সময় ভুয়া সম্পত্তি স্থানান্তর করা হয় মানে ফিকটিশিয়ান অ্যাসেট ভুয়া সম্পত্তি, সেটা হবে অংশীদারের মূলধন হিসাবে। আনসারটা। নাম্বার 9 আদায়করণ হিসাবে লাভ ক্ষতি স্থানান্তর করা হয়। এর আনসার হবে অংশীদারদের মূলধন হিসাবে। নাম্বার 10 বিলুপ সাধনের সময় ব্যালেন্স শিটে যে হিসাবটা দেখানো সেটা হলো কি নগদ, সেটা কি হবে নগদ হিসাবে। তারপর শুরু করতে যাচ্ছি পার্ট বি এর। ঠিক আছে, পার্ট বিটা আমি শুরু করতে যাচ্ছি। তো দেখো কি হবে একজন শেয়ার হোল্ডার হলো কি হবে কোম্পানির মালিক। একজন শেয়ার হোল্ডার কি কোম্পানির মালিক। তারপর একজন কোম্পানির প্রকৃত মালিককে সে কি হবে ইকুইটি শেয়ার হোল্ডার। একটি কোম্পানি গঠিত হয় কি হবে কোম্পানির আইন দ্বারা। নাম্বার 4 একটি কোম্পানির সদস্যদের দায়বদ্ধতা কি হবে একটি কোম্পানির সদস্যদের দায়বদ্ধতা সেটা হবে সীমিত। একটি প্রাইভেট বা ঘোড়া কোম্পানির সদস্যদের কি হবে 200 জন। কোম্পানি থেকে শেয়ার হোল্ডারদের প্রাপ্তি হলো কোম্পানি থেকে শেয়ার হোল্ডারদের যে প্রাপ্তি সেই প্রাপ্তিটা হবে লভ্যাংশ। নাম্বার 7 মূলধনের যে অংশ কোম্পানি অবসরের সময় সেটা হবে সংরক্ষিত মূলধন। যে ব্যক্তি কোম্পানি কার্যকরী আরম্ভ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় প্রবর্তক। নেক্সট দেখো কি আছে নিচের কোনটি ব্যালেন্স শিটের শেয়ার নামে অধীনে দেখানো হয় না, কোনটি দেখানো হয় না। আনসারটা হবে সংরক্ষিত মূলধন। কোম্পানি আইন অনুসারে বিক্রিত মূলধনের কত শতাংশ ন্যূনতম মূলধন হিসেবে দিতে হবে সেটা হবে 90%। কি হবে 90%। যে ব্যক্তি কোম্পানি কার্যকরী আরম্ভ করে তার এটা তো বললামই 2বার উঠে গেছে কোশ্চেনটা। শেয়ার আবেদন হিসাব কোন প্রকৃতির হিসাব খাত হবে সেটার আনসার হবে ব্যক্তিগত হিসাব খাত। ঠিক আছে। অধিহারে শেয়ার বিলি করা হয় কি হবে মূলধন জাতীয় লাভ। অধিহারে শেয়ার বিলি করা হয় মূলধন জাতীয় হিসাব। আর অধিহারে শেয়ার বিলি দেখানো হয় কি হবে উদ্বৃত্তপত্রের মালিক ও দায়ের অধীনে।
মালিক ও দায়ের অধীনে। তারপরে অগ্রিম প্রাপ্ত তলবি অর্থের পরিমাণ, অগ্রিম প্রাপ্ত তলবি এর পরিমাণ কি হবে, মালিকানা ও দায়ের দিকে দেখানো হয়। আনসার হবে মালিকানা ও দায়ের দিকে দেখানো হয়। অনুপাতে বা সমানুপাতে হারে শেয়ার আবণ্টন করা হয়। অনুপাত সেটা অতিরিক্ত আবেদন গৃহীত হলে। শেয়ার বাজেয়াপ্তকরণের ফলে কি হয়, বিলিকৃত মূলধন যেটা হ্রাস পায়। শেয়ার বাজেয়াপ্ত করলে সময় শেয়ারকে বলে কিসে ডেবিট করা হয়, তলবি মূল্যের সাথে, তলবিকৃত মূল্যের সাথে। নাম্বার 19 অঙ্ক, এটা করতে হবে। আর নাম্বার 20 যেটা সেটা বলেছে অঙ্কটার আনসার হবে 1800। এটা করে নেবে তোমরা 1800 1800 আনসার। তারপরে কি আছে, বাজেয়াপ্ত শেয়ার পূর্ণবিলি হলে তার বাজেয়াপ্ত হিসাবে স্থানান্তর করা হবে কি, শেয়ার মূলধন হিসাবঘাত। কি হবে, শেয়ার মূলধন হিসাবে, শেয়ার মূলধন হিসাবে। আনসার শেয়ার মূলধন হিসাবে। তারপর দেখো কি আছে, ডিবেঞ্চার হোল্ডার বা ঋণপত্র ধারকরা হলো কি হবে, কোম্পানির ঋণদাতা। কি হবে, কোম্পানির ঋণদাতা। ঋণপত্র শব্দটি দ্বারা বোঝায় যে একটি ঋণ বা ঋণ স্বীকারকারী দলিল। নাম্বার 3, একজন ঋণপত্রের ধারকের অধিকার থাকে নির্দিষ্ট হারে সুদ পাওয়ার অধিকার। নাম্বার 4, ঋণপত্রের উপর সুদ প্রদায় হলো নির্দিষ্ট বিরতিতে, যেমন কি অর্ধবার্ষিক বা বার্ষিক প্রদায়। কোনটি বাহক ঋণপত্রের বৈশিষ্ট্য নয়, নিবন্ধন বা নাম অন্তর্ভুক্তের জন্য, নিবন্ধন বা নাম অন্তর্ভুক্তের জন্য। নাম্বার 6, ঋণপত্র আবেদন হিসাব হলো একটি কি, ব্যক্তিবাচক হিসাব। অবহারের ঋণপত্রের বিলি হিসাব হলো কি, অবাস্তব বা নামিক হিসাব। একটি কোম্পানির ঋণপত্র বিলি করা যায় কি হবে, নগদ সম্পত্তি বা অতিরিক্ত জামিন রূপে। নাম্বার 9, অধিহারে ঋণপত্র পরিশোধ করা হয় কি হবে, মূলধন জাতীয় লাভ। শূন্য গোপন হারে ঋণপত্র বিলি করা হবে কি, অবহারে বা বাট্টায়, অবহারে বা বাট্টায়। অতিরিক্ত জামিন রূপে ঋণপত্র বিলির জন্য কোন হিসাবঘাতকে ক্রিয়েট করা হয়, কি হবে, ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট, ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্টে। বাস এগুলি ছিল ডিবেঞ্চার থেকে। তারপর দেখো কোম্পানি, কোনটি কোম্পানি আর্থিক অংশ নয়, রেওয়া মিল। কোম্পানি আইন অনুযায়ী কোনটি প্রস্তুত করার প্রয়োজন নেই, তহবিল প্রবাহ বিবরণী। কি, তহবিল প্রবাহ বিবরণী। তারপর দেখো যে সঞ্চিতি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তৈরি করা তারা কি বলা হয়, নির্দিষ্ট সঞ্চিতি। নাম্বার 4, আর্থিক বিবরণী বলতে বোঝায় একটা নির্দিষ্ট হিসাবগুলোর শেষে প্রকৃত প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা ফলাফল থাকে ওই জিনিসটাকে। নাম্বার 5, লাভ ক্ষতি বিবরণীকে আবার কি বলা হয়, আয় বিবরণী। কি বলা হয়, আয় বিবরণী। প্যাটেন্ট ও কপিরাইট শিরোনাম অধীনে থাকে অস্পর্শনীয় সম্পত্তি। প্রাথমিক খরচগুলো উদ্বুদ্ধের কোন শিরোনামে দেখানো হয়, অস্পর্শনীয় সম্পত্তিতে। কোনগুলি চলতি সম্পত্তির অন্তর্গত হয়, নগদ ও নগদ সমতুল্য, নগদ ও নগদ সমতুল্য। উদ্বর্তপত্রে শিরোনামে শুরুতে দেখানো হয় কি হবে, মালিকানা তহবিল, মালিকানা তহবিল। নাম্বার 10, কোম্পানি আইন 2013 অনুসারে চূড়ান্ত হিসাবকে যে অনুযায়ী ধারা ধরা হয় সেটা হবে 129, ধারা 129। বাস এটা ছিল। তারপর নেক্সট দেখো কি আছে, আর্থিক বিবরণী বিশ্লেষণ, নগদ প্রবাহ বিবরণী। এগুলি তোমরা করে নেবে, যদি পারো তাহলে আমাকে দেখাবে, আর না পারলে আমি অবশ্যই এগুলি আনসার বলে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভালো করে শর্ট কোশ্চেনগুলি পড়বে।